সূর্যটা মধ্য আকাশে নিজের প্রভাব বিস্তার করছে। মাথাটা আমার ভো ভো করে ঘুরছে। কাল দুপুর পর থেকে একটা দানাও যে আমার পেটে পড়েনি। সেই যে সকাল থেকে মানুষের ধারে ধারে ঘুরতেছি, কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়েও দেয়নি। হাতে একটা টাকাও নেই। অচেনা জায়গায় কোনো মানুষও চেনা নেই। সকাল থেকে হাঁটতে হাঁটতে পাটা আমার অচল হয়ে পড়েছে। আমি দিক শূন্য হয়ে রাস্তার এক কোনায় বসে পড়ি। চোখ দিয়ে আমার অধর ধারায় অশ্রু ঝরেছে। নিজের কঠিন নিয়তিকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। বেঁচে থাকার ইচ্ছাটাও যেন জানি হারিয়ে যাচ্ছে। নিয়তি কি ভয়ঙ্কর খেলাই না খেলেছে আমার সাথে। সূর্য অস্ত যায় যায় অবস্থা। খিদের জ্বালায় আর সহ্য হচ্ছে না। কি করব আমি সেটাও ভেবে পাচ্ছি না। সৎ মা আমাকে দিয়ে সারাদিন কাজ করালো, কখনো খাওয়ার কষ্ট দেয়নি। বিয়ে পরেও কখনো আমি খাওয়ার পরাই কষ্ট করিনি, কিন্তু আজকে পরিস্থিতি আমাকে সেটাই কষ্টটা উপলব্ধি করালো। কান্না করতে করতে চোখ মুছে অবস্থাও খারাপ হয়ে গেছে। পেটে খিদের জ্বালা, মাথা গুজার ঠাঁই নাই। এই মুহূর্তে আমার ভেতরে খবর আমি ছাড়া আর কেউ জানে না। সারাদিন কারো কাছে হাত পেতে সাহায্য না চাইলেও খিদে জ্বালায় সহ্য করতে না পেরে এবার আমি সাহায্যের জন্য গেলাম একটা চায়ের দোকানে। গিয়ে অসহায় হয়ে বললাম, আমাকে একটা পাউরুটি দেবেন? কালকে দুপুরের পর থেকে এখনো অবধি কিছুই খাইনি আমি। আমার কাছে টাকা নেই, দয়া করে আমাকে একটা পাউরুটি দিন। আমার করুণ কণ্ঠে করা আকুতি দেখে লোকটা মায়া হলো। সে আমার দিকে তাকিয়ে দুইটা পাউরুটি আর একটি কলা এগিয়ে দিল। আমি একটা পাউরুটি খেলাম, আর একটা রেখে দিলাম, পরে খাবো এই ভেবে, কিন্তু সেই পাউরুটি আর আমার কপালে জোটেনি। রাস্তায় ঘুমালো মানুষরূপী পশুগুলো আমাকে খুবলে খাবে এই ভেবে রাত্রিবেলা আমি ঝোপের ধারে ঘুমিয়েছিলাম, পাউরুটিটা পাশে রেখে। সকালে উঠে দেখি অর্ধেক পাউরুটি পিঁপড়ারা খেয়ে ফেলেছে। বাকি অর্ধেকের অসংখ্য পিঁপড়া দখল করে রেখেছে। আমি সেদিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। রিজিক নেই বলে নিজের মনকে সান্ত্বনা দিলাম। সারাদিন আর খাবার জোটেনি না কপালে। গায়ে জামা থেকেও ঘামের দুর্গন্ধটা ছড়াচ্ছে। নিজেরই কেমন গা গুলিয়ে আছে দুর্গন্ধে। বিকেলের দিকে আকাশের বুক চিরে বৃষ্টি আছড়ে পড়ছে ভুবনে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কেউ আমার দুঃখ না বুঝলেও সুবিশাল আকাশটা আমার দুঃখ কষ্ট ঠিকই উপলব্ধি করতে পেরেছে। তাই হয়তো আমার কান্নারা আজ বৃষ্টি হয়ে ফোঁটা ফোঁটায় ধরছে। বৃষ্টির পানিতে ভিজে আমার অবস্থা খারাপ। ভেজা কাপড় শরীরের সাথে লেপটে গেছে। দু একজন মানুষের খারাপ দৃষ্টি আমার ভেতরটা ফালা ফালা করে দিচ্ছে। একটা মেয়ে বাবার বাড়ি আর স্বামীর ভিটে সারা দুনিয়ায় আর কোথাও নিরাপদ না। কথাটা আমার দাদি শাশুড়ি প্রায়ই বলতো আমাকে। আমি তখন তার সাথে বিন্দুমাত্র পাত্তাও না দিলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তার বলা কথা মিথ্যা ছিল না। আমি বৃষ্টিতে ভিজতে হাঁটতে হাঁটতে গ্রামের পথের দিকে এগিয়ে যাচ্ছি। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই আশা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। প্রতিমধ্যে দেখা এক বৃদ্ধ মহিলার সাথে। সে এক হাতে লাঠি আর এক হাতে ছাতা নিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। ব্যাকুল হয়ে আমাকে প্রশ্ন করে, এই মেয়ে, কে তুমি? আর এভাবে বৃষ্টিতে ভিজতেছো কেন? তোমার বাড়ি কোথায়? বুকের ভেতর অসহ্য যন্ত্রণা চেপে আমি বললাম, আমি মানুষের বাইরে আমার আর কোনো পরিচয় নেই। রাস্তা আর ঘন জঙ্গল এখন আমার একমাত্র ঠিকানা। বৃদ্ধা মহিলা কেমন যেন কপাল কুঁচকালো আমার কথায়। বয়সের ভারে নইয়ে পড়া বৃদ্ধা আমার উদ্দেশ্য বলল, এটা কি ধরনের কথা? এভাবে হেয়ালি মাখা কথা বলেছো কেন? আমি বৃদ্ধার প্রশ্নের উত্তর দিলাম না। তার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাই প্রসঙ্গ পাল্টে আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, আপনি এই ভরা বৃষ্টিতে বাড়ি থেকে বের হয়েছেন কেন? দুঃখে হাত পা ভাঙলো তখন আপনাকে কে দেখবে? বৃদ্ধা আমার কথা শুনে মুচকে হাসছে। সে আমার মতোই চুপচাপ করে রইল, উত্তর দিল না। মানবতার খাতিরে আমি আগ বাড়িয়ে বললাম, চলেন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। একা একা যেতে পারবেন না, পরে দেখা যাবে হাত পা ভেঙে বসে আছেন।
বৃদ্ধা মহিলাটি কিছুই বলল না। আমি তার হাত ধরে বললাম, চলেন আমার সাথে। কিছুক্ষণ হাঁটার পর বৃদ্ধার বাড়িতে এসে পৌঁছে যাই আমরা। আমি ভালো করে পর্যবেক্ষণ করলাম চারিপাশে। ভাঙাচোরা একটা টিনের ঘর, মরিচিকা পড়ছে তাতে। একটা মানুষও আমার চোখে পড়ল না। আমি ইচ্ছুক হয়ে জিজ্ঞেস করলাম, এই বাড়িতে আর কেউ নেই? আপনি কি একাই থাকেন? বৃদ্ধা উঠানে বসে আমার দিকে একটা টুল এগিয়ে দিল। কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ছেলে আমার মস্ত বড় অফিসার, নাতি নাতিরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত, ওই পাড়ায় গিয়ে নতুন বাড়ি করেছে। আমি স্বামীর ভিটা ছেড়ে ওদের সাথে যাইনি। আজকে এই বৃষ্টির মধ্যে নাতিনিটাকে বললাম আমাকে একটু বাড়িতে দিয়ে আয়, তার নাকি অনেক কাজ। আমার হাতে ছাতা ধরিয়ে দিয়ে বলল, তুমি একাই চলে যাও। তুমি অচেনা একটা মানুষ হয়েও আমার চিন্তা করে আমাকে বাড়িতে পৌঁছে দিলে, অথচ আমার নিজের নাতনি সুযোগ বুঝেই কেটে পড়ল। বৃদ্ধার চোখে পানি টলমল করছে। সে করুণ চোখে আমার দিকে তাকিয়ে আমার মাথায় হাত রাখলো। কৃতজ্ঞতার থেকে আশীর্বাদ স্বরূপ বলল, দোয়া করি তুমি যেন সুখে থাকো। সুখ তো দুদিনই আগে আমাকে মুক্তি দিয়েছে, এখন ভবিষ্যতে কখনো আসবে কিনা সেটা দেখার অপেক্ষায় আছি। আমার তাচ্ছিল্য করে বলার কথাটা হয়তো বৃদ্ধ মন ছুঁয়েছে। সে এক ধ্যানে আমার শুকনো মুখ পানে তাকিয়ে আছে। একরাশ বিস্ময় নিয়ে বৃদ্ধা মহিলাটি আমায় বলল, তুমি মেয়ে বড্ড অদ্ভুত অদ্ভুত কথা বলো, মনে হয় তোমার প্রত্যেকটা কথায় এক বুক যন্ত্রণা, কষ্ট মিশে আছে। তা মেয়ে, তোমার কিসে এত দুঃখ, আমাকে একটু বলো। বৃদ্ধা মহিলার কথা শোনার পর আমার মনে হলো, যাক, অন্তত কেউ একজন তো আমার দুঃখের কথা জানতে চাইলো। আমি মনে মনে আওড়ালাম, বৃদ্ধাই হয়তো আমাকে একটু সাহায্য করতে পারবে। পরক্ষণেই আবার ভাবলাম, যার নিজেরই দুঃখের অন্ত নেই, সে আমায় কিভাবে সাহায্য করবে? নিজের ভেতরে কেমন জানি অস্বস্তি কাজ করছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্য বললাম, আমি আসি গো দাদিমা, অনেকটা পথ যেতে হবে আমায়, আপনি বরং সাবধানে চলাফেরা করবেন। বৃদ্ধা মহিলাটি আমার হাতে টেনে ধরল, মুখে কিছুটা গম্ভীরতা ফুটিয়ে বলল, একটু পরই সন্ধ্যা নামবে, কোথায় যাবে তুমি? সন্ধ্যার পর মেয়েদের একা একা বাড়ির বাইরে বের হতে নেই, আর এই ভরা বৃষ্টিতে ভিজে তোমার যাওয়া উচিত হবে না। তুমি বরং বসো, তোমার বাড়িতে ফোন দাও, কেউ একদিন এসে তোমায় নিয়ে যাক। চলবে।